দুজনের মধ্যে মারামারি লেগে যাবারই মতো অবস্থা। অফিসের সকলে হাঁ করে তাকিয়েছে ওদের দিকে। এই দৃশ্য দেখে স্যান্ডি, আয়ুব আর রাহিনরা সকলে দ্রুত এগিয়ে এলো। আরবাজ বলল, বন্ধ কর ব্রো, অফিসে মারামারি চলবে না। আয়ুব হাসি ঠেকিয়ে বলল, এটা অফিস না রিং ম্যাচ? কেউ একজন শান্ত হ। হঠাৎ কেবিনের দরজা খুলে যায়। সিরাজ নিজে বেরিয়ে আসে, গম্ভীর মুখ, তীক্ষ্ণ চোখ, এক ঝলক তাকায় দুজনের দিকে। তার চোখে এক ধরনের প্রশ্ন আর মুখে বিরক্তি রেখা। সিরাজকে দেখে পুরো অফিস নীরব, যেন কিচ্ছু হয়নি। সবাই ব্যস্ত হয়ে পড়ে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে। সিরাজ ঠান্ডা গলায় বলল, কারা ছিল চিৎকারে ব্যস্ত? কেউ উত্তর দেয় না, সবার মাথা নিচু। সিরাজ খান ধীরে ধীরে করিডোর পেরিয়ে সবার সামনে এসে দাঁড়ায়, ঠান্ডা চোখে পুরো টিমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, সকলে চুপ। সিরাজ আবারও বলল, এটা কি অফিস নাকি নাট্যমঞ্চ? আপনাদের বেতন দেওয়া হয় নাটক করার জন্য না। আমি টলারেন্স করি না। এখানে এসব অশোভন আচরণ, চিল্লাচিল্লি, পাঙ্গা নেওয়া চলে না। আর যারা এগুলো করে তারা শুনে রাখো, আমার অফিসে টিকতে পারবে না। সিরাজ তীব্র দৃষ্টি ছুড়ে দেয় শারবাজ আর মেয়েটির দিকে। সিরাজ শারবাজের দিকে তাকিয়ে বলে, তোর কি আমার অফিসে কাজ করার ইচ্ছে নেই সারফরাজ? যদি তাই হয় তো প্যাকিং করে এখনই বের হয়ে যা। শারবাজ গম্ভীর হয়ে মাথা নিচু করে রাখে। সিরাজ মেয়েটির দিকে তাকিয়ে গলার চোট একটুখানি নরম করে চোখে আগুন নিয়ে বলে, আর আপনি নতুন এসেছেন বলে কিছু বলিনি এখনো, কিন্তু যদি ভাবেন আমি এই রকম বেয়াদবি মেনে নেব তাহলে ভুল করছেন। আমার সামনে আরেকবার এই রকম আচরণ হলে আপনার চুক্তিপত্র ছিঁড়ে আমি নিজে বের করে দেব। ক্লিয়ার? মেয়েটা ছোট কামড়ে কিছু বলতে চায়, কিন্তু সিরাজ চোখ রাঙিয়ে তাকাতে চুপ হয়ে যায়। সিরাজ সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, নেক্সট টাইম আই ওয়ন্ট রিপিট মাই সেলফ। এইটা অফিস, সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আর পেশাদারিত্বের জায়গা। যারা নিজেদের আচরণ ঠিক রাখতে পারে না তারা আমার টিমে থাকার যোগ্য না। আপনারা কি জানেন না আমি সব কিছু দেখি? এই যে চিৎকার, ঝগড়া, বাজে র্যাগিং ফুটেজে এক এক ফ্রেম দেখে এসেছি। বাচ্চা মনে করেছেন আমাকে? কেউ একজন গলা খাকারি দিয়ে কিছু বলতে যায়। সিরাজ চোখ রাঙিয়ে বলে, জাস্ট শ্যাট আপ। কেউ মুখ খুলবেন না। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত নো সাউন্ড। অফিস নিঃশব্দ। সিরাজ ধীরে ধীরে বলল, আমার এই অফিস অনেক কষ্টে দাঁড়িয়েছে। এখানে কেউ কারোর সঙ্গে অপমানজনকভাবে কথা বলবে না, নাটক করবে না, আর কারোর ড্রামা কুইন ভাবও আমি সহ্য করব না। তিনি মেয়েটির দিকে তাকায়। মেয়েটি কিছুটা অস্বস্তিতে পড়ে। সিরাজ গম্ভীর গলায় বলে, খুব স্পষ্ট করে বলে, আর কেউ যদি ভাবে এই অফিস তার খেলার মাঠ, তাহলে আজই আমার দরজা তার জন্য বন্ধ। সে এক মুহূর্তে চুপ করে আবার বলল, আমার টাইম নষ্ট করার ক্ষমতা কারো নেই। আমার ধৈর্যের সীমা খুব ছোট। সবাই বুঝে নিন, এটাই প্রথম এবং শেষ ওয়ার্নিং। নেক্সট টাইম আমি কাউকে ছাঁটাই করতেও দুইবার ভাববো না। সিরাজ কেবিনে চলে যায়। পুরো অফিস স্তব্ধ। কেউ আর কথা বলে না, হাসে না, কেউ ফোনে তাকায় না, কেবল নিঃশব্দে কাজ শুরু করে দেয়। শারবাজ নিজের ডেস্কে চলে যায়। মেয়েটি বিড়বিড়িয়ে বলে, সেহরাজ খান ছবির থেকেও বাস্তবে অনেক বেশি হ্যান্ডসাম। যতই রাগী হোক, চোখে একটা গল্প আছে। হঠাৎই এক মেয়ে পাশে এসে দাঁড়ায়, আলতো হেসে বলে, হেই, আমি নীলা, একটা কথা বলি। ইনা ভদ্রভাবে বলল, ইনা জি বলুন। এদিকে নজর দিও না, অতটা ছ্যাঁকা খাবে, খাঁটি কয়লার ছ্যাঁকা। আমাদের স্যার তো অলরেডি বুক। ফিকুসকে বলল। মানে? আসিফা ফিসফিসিয়ে বলে, ইনা মানে অনেক কিছু। তুমি যত ভাবছ উনি তার চেয়েও অনেক জটিল। স্মার্ট মেয়েরা তার কাছাকাছি যেতে ভয় পায়, আর কেউ ঘেঁষলে চাই হয়ে যায়। আর হ্যাঁ, স্যারের সামনে বেশি স্মার্টনেস দেখাতে যেও না, উনি পছন্দ করে না এইসব। তুমি হয়তো কিছু জানো না, তাই এত সাহস। আমাদের স্যারকে এভাবে দেখলে খুব খারাপ ফল পাবে। মানে বুঝলাম না। একটু দূরত্ব রেখে চলো ইয়ানা। এই মানুষটা কারোর জন্য নয়, হি ইজ অলরেডি ম্যারিড। চোখ বড় বড় করে বলে, কি বললেন, ম্যারিড? আসিফা ঠোঁট বাকি হেসে বলল, আহারে, এতটা সিরিয়াস হবার আগে একটু রিসার্চ করা উচিত ছিল। ওদের কথার মধ্যে সান এসে ইনাকে বলল, আপনাকে ছাড় ডাকছেন। ইনা আর দাঁড়ালো না, হাঁটা ধরলো কেবিনের দিকে। মেয়েটি কিছুটা ধীরে ধীরে হেঁটে সিরাজের পারমিশন নিয়ে কেবিনে ঢুকে। মেয়েটি আপনার নাম?
স্পষ্ট গলায় বলল। ইনায়া রহমান। সিরাজ কিছু লিখতে লিখতে বলল। মেয়েটি ইনায়া রহমান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি কি সত্যি এখানে কাজ করতে চান, নাকি 3 দিনের মধ্যে ট্রান্সফার লেটার হাতে নিতে চান? থতমত খায়, চেষ্টা করে নিজের কণ্ঠ স্থির রাখতে। সে বলে, আমি কাজ করতে চাই স্যার। তাহলে মুখ নয়, কাজ চালাও। এই অফিসে কে কাকে কি বলল, কে কাকে গাম্বার ডেকেছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান তাহলে একটাই রাস্তা, আপনার পারফরমেন্স। কিন্তু স্যার, উনি তো আমার সাথে। সিরাজ চেয়ারে বসে ল্যাপটপের দিকে নিজের নজর রেখে বলে, আপনি অফিসে ঝগড়া করতে এসেছেন না কাজ করতে? আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম স্যার। কেউ যদি অপমান করে আমি চুপ থাকবো না। সিরাজের গলার স্বর নিচু কিন্তু ভয়ানক চেনে বলল, এই অফিসে আমার অনুমতি ছাড়া এক চুলো হিললে সেটা ডিসিপ্লিন ভায়োলেশন হয়। আর আপনি ঝগড়া করেছেন জনসম্মুখে। মেয়েটি চুপসে গেল। সিরাজ এক মুহূর্ত থেমে আবারও বলল, ডু ইউ থিঙ্ক আই রান দিস প্লেস ফর স্ট্রিট ফাইটস? মেয়েটি জেদি গলায় কিন্তু ভেতরে টানাপোড়েন আর ভয় নিয়ে বলল, আমি কাউকে ছোট করিনি স্যার, আমারও তো সম্মান আছে। সিরাজের চোয়াল শক্ত করে বলল, সম্মান নিজে অর্জন করতে হয়, কেউ দয়া করে দেয় না। আপনি যদি এই অফিসে থাকতে চান তাহলে বুঝে চলা শিখুন। আপনি এখন আমার অফিসের একজন রেজিস্টার্ড স্টাফ। যদি নিজেকে ঠিক করতে পারেন তাহলে ভালো, আর না পারলে দরজা খোলা আছে। এই অফিসে কাজ করার জন্য মেরুদণ্ড আর আত্মনিয়ন্ত্রণ দরকার। আরেকবার যদি অফিস আপনার লাউড কণ্ঠ শুনতে পায় তাহলে আই অ্যাসিওর ইউ আগামীকাল সকালটা এই অফিসে শুরু হবে আপনাকে ছাড়া। অ্যান্ড হ্যাঁ, এটাই আপনার প্রথম ও শেষ সুযোগ। নিজের অবস্থান প্রমাণ কাজে করেন, কণ্ঠে নয়। নাও লিভ। ইনায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল। ইনায়া বেরিয়ে যেতেই হঠাৎই হুড়মুড় করে ঢুকে পড়ে স্যান্ডি। দম ফেলতে না ফেলতেই বলে উঠছে, স্যার, রায়হান চৌধুরী, হি ইজ হিয়ার। সিরাজ মাথা তুলল না, কেবল পেনের ঢাকনাটা টুক করে মুখে লাগিয়ে রেখেই বলল, কে আসতে দিয়েছে ওকে ভেতরে? সে নিজেই সিকিউরিটি আটকাতে পারেনি স্যার। সে বলল আপনার সাথে দেখা না করে যাবে না। আসতে দাও, দেখা যাক পুরনো ভূত আবার কোন দরজায় করা নাড়ছে। গাঢ় রঙের পর্দা টেনে দেওয়া রোদ ঠেকানো কাছের জানালায়। কেবিনে নিঃশব্দ উত্তেজনা। দুই পুরুষ মুখোমুখি, একজন চেয়ারে হালান দিয়ে বসা, আরেকজন হালকা হেসে সামনের চেয়ারে বসা। সিরাজ চোখ তুলে একবার তাকালো, শীতল কঞ্চে বলল, তোর তো ভূতের ঘরে থাকার কথা, হঠাৎ এখানে কি? রাইয়ান কাজ ছাকে হেসে ফেল, ছোট অদ্ভুত প্রশান্ত হাসি চেনে বলল, দেখা করতে এলাম তোর সাথে। অনেকদিন দেখা হয় না আমাদের, তুই তো খোঁজ রাখবি না আমার? সিরাজ ঠান্ডা গলায় বলল, ভুল করে এসেছিস তাহলে। আমি পুরনো কুকুরদের খোঁজ রাখি না। রাইয়ান সামান্য ঝুঁকে বলল, ভুল করিনি, ঠিক জায়গাতে এসেছি। তুই ভুলে গেলেও সময় ভুলে না ব্রো। সিরাজ এবার একটু চেয়ারে হাতলে আঙুল ছুকিয়ে বলল, সময় না ভুললেও সময় অনেক কিছু বদলে দেয়। রাইয়ান হেসে বলল, বাদ দে সেসব। বিয়ে করছিস, ইনভাইট করলি না, খুব কষ্ট পেয়েছিলাম জানিস। সিরাজ ছোট একটুখানি বাকিয়ে বলল, বেশি কথা না বলে কাজের কথা বল, আমার হাতে বেশি সময় নেই। রাইয়ান হাত তুলো, ঠান্ডা ভঙ্গিতে বলল, কাজের কথা তো বলবোই, কিন্তু তার আগে এতদিন পর তোর অফিসে এলাম, চা কফি কিছু বল, নাকি আপ্যায়ন করা ভুলে গেছিস? সিরাজ চুপচাপ ইন্টারকমের বাটন টিপে বলল, সান, কেবিন 1 কাপ কফি আর 1 কাপ চা পাঠাও। রাইয়ান ফিকুচকে হালকা হেসে বলল, তুই আমাকে জিজ্ঞাসা করলি না যে আমি চা নাকি কফি নিতে চাই? সিরাজ মুখ তুলে তাকালো না, শুধু ঠান্ডা গলায় বলল, কুকুররা সব কিছুই খায়, তাদের আলাদা চয়েস থাকে না। এক মুহূর্ত থেমে গেল সব শব্দ। রাইয়ান থেমে গেল, মুখে হাসি রেখে বলল, এতটা কি না এখনো বাঁচিয়ে রেখেছিস? ভালো লাগছে দেখে, মানে তোর ভিতরে আমি এখনো জ্যান্ত আছি। সিরাজ এবার চোখ তুলে সোজা তাকালো রাইয়ানের দিকে। তুই কখনো মরিসনি আমার ভেতর, তুই শুধু পচে গেছিস। রাইয়ান মুখে হাসি ধরে রাখলেও
আড়ালে চোখের পেছনে জমে উঠছে অন্ধকার। সে কণ্ঠ এবার একটু ভারী করে বলল, এই পছনই হয়তো একদিন তোকেও ছুঁয়ে যাবে। এসকে সময় সব কিছুর হিসাব নেয়। সেরাজ হালকা ঝুঁকে সামনে এলো। যদি ছুঁয়েও যায়, আগে তোর গলা টিপে ধরবো আমি নিজের হাতে। তুই এসেছিস ভুল দরজায়, ভুল সময়ে। এখন যা বলার বল। ওদের কথার মধ্যে দরজা নক পড়লো। সেরাজ ভেতরে আসার পারমিশন দিল। একজন অফিস সার্ভেন্ট ভেতরে ঢোকে, হাতে একটা ট্রে নিয়ে। এক পাশে ধোয়া উঠছে কফির কাপ থেকে, অন্য পাশে চায়ের কাপ। ট্রেটা সামনের টেবিলে নামিয়ে সে বিনয়ের সঙ্গে নত হয়ে সরে যায়। ঠিক তখনই রায়ানের ছোটে একটা রহস্যময় হাসি খেলে ওঠে। চোখ দুটোই যেন পুরনো কোনো পাপের স্মৃতি বা গোপন জয়ের ছায়া। চায়ের কাপের দিকে তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল, 4 কপি দুটোই এসেছে। বুঝলাম, কুকুরের জন্য যেমন খাবারে ফেলে কুকুর খেয়ে নেয়। তোকে ধন্যবাদ, আজ এই কুকুরকে 2 ধরনের স্বাদ উপহার দিলি। সেরাজ ঠান্ডা কণ্ঠে উত্তর দেয়, তোর মুখে বিষ ঢাললেও কিছু হবে না, কারণ বিষের সাথে শরীর অভ্যস্ত হয়ে গেছে তোর। রায়ান এবার কফির কাপটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, তোর গলায়ও দড়ি পড়তে পারে। সেরাজ এবার হাসল, তবে সেই হাসিতে ছিল গর্জে ওঠার আগমনী বার্তা। তুই আমাকে নিয়ে ভাবিস? যার ঘাড়ে শিকল সে অন্যদের গলায় দড়ি কল্পনা করেই সুখ পায়। রায়ান হাসল, তারপর চায়ের কাপটার দিকে ইশারা করে বলল, যা তোর ফেভারিট, ওটা তুই খা। সেরাজ করা চোখে তাকে ঠান্ডা গলায় বলল, কুকুরের জন্য আনা জিনিস মানুষ খায় না। এক মুহূর্ত নিঃশব্দ। রায়ানের ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসে। সেরাজ ইন্টারকমে আবারও কল করল, সান, আমার জন্য 1 কাপ কড়া ব্ল্যাক কফি পাঠাতে বলো, সুগার ছাড়া। সেরাজ ফোন নামিয়ে রেখে রায়ানের দিকে সোজা তাকিয়ে বলল, কি বলতে এসেছিস বল। রায়ান কফির কাপটা রেখে এবার সামনের দিকে ঝুঁকে এলো, গলার স্বর চাপা ভঙ্গিতে বলল, মিডল ইস্ট ফ্যাশন ডিস্ট্রিক্টে এসকে লাক্সের নাম উঠেছে শুনলাম। সাহস তো কম না তোর। জানিস, এক সময় আমি ওখানে যাওয়ার স্বপ্ন দেখতাম। নিজের আরসি লাক্সের নাম ওই জায়গাটাতে নিতে চেয়েছিলাম। এখন শুনি এসকে গ্রুপ সাইনবোর্ডে লাগানো হয়েছে, প্রজেক্ট সাইনটে। ভাগ্য কি একই বলে? সেরাজ নির্বিকার গলায় বলল, ভাগ্য তাদের পাশে থাকে যারা ভাগ্যকে নিজের দিকে টেনে আনে। স্বপ্ন দেখেছিস বলেই স্বপ্নেই রয়ে গেছে। তুই স্বপ্ন দেখিস আর আমি দখল করি। তুই কল্পনা করিস, আমি কনক্রিট বসাই। রায়ান হেসে মাথা নেড়ে বলল, ভাগ্য কি একই বলে? এই একটা জায়গায় আমি তোর সাথে পেরে উঠি না রে ব্রো। বিজনেসের টেবিলে তুই যে খেলা খেলিস, তাতে আমি শুধু দর্শক হয়ে বসে থাকি। এইখানে তুই আমায় বারবার হারাস। তোর সামনে সব প্ল্যান, সব স্ট্র্যাটেজি যেন আমি পানি হয়ে যায়। এসকে কোর দিয়ে যেভাবে মিডিল মার্কেটে ঢুকলি, ভাবতেও পারিনি তুই এতটা দূর যাবি। আমি প্ল্যান করি, তুই সেই প্ল্যানের উপর রাজত্ব করিস। সেরাজ ঠোঁটের কোণে হালকা বাঁকা টেনে বলল, খেলার মাঠে দাঁড়াতে হলে আগে শিখতে হয় কিভাবে গোল দিতে হয়, সেটা জানতে হয়। খেলার মাঠে নামলেই খেলোয়াড় হওয়া যায় না। তুই এখনো বুঝিস না? খেলোয়াড় হতে হলে হৃদয়ে সাহস লাগে, কুকুরে সেই সাহস থাকে না। রায়ানের চোখে এক মুহূর্তের অন্ধকার। কফির কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, তোর মধ্যে আগের সেই আগুন এখনো আছে, কিন্তু এখন সেটা হিসেব করে পুরাই। সেরাজ এবার ধীরে ধীরে বলল, আগুন আমি আগেও ছিলাম, এখনও আছি। পার্থক্য শুধু এটা যে এখন সেই আগুনটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু কেউ যদি চায় জোর করে ঘি ঢালতে, তখন সেই আগুন আবার জ্বলে উঠবে আর পুড়িয়ে ছাই করে দিবে। রায়ান চুপ, কোনো উত্তর নেই কিছুক্ষণ। তারপর ঠান্ডা গলায় বলল, তোকে থামানো যাবে না আমি জানি, কিন্তু এই আগুনে তোর খুব আপন কেউ পুড়ে যাবে, এটা তুই জানিস। সেরাজ সোজা হয়ে বসল, তারপর কণ্ঠে এবার গর্জনের রেশ। আমি আলোর মতো ছড়াই, আগুনের মতো পোড়াই। কার পুড়বে কার জ্বলবে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আছে। কে পুড়বে কে জ্বলবে সেটা সময় বলে দিবে। আর সময় আমার ছায়ায় চলে। রং আমি বদলাই না, দরকার পড়লে পুরো ক্যানভাসটাই বদলে দেই। অ্যান্ড ইউ নো হোয়াট, তুই সেই ভাগ্যবান যাকে এখনও
আমি শুধু কথা দিয়ে জবাব দিচ্ছি। রায়ান ধীরে ধীরে কফির কাপটা ঠোঁটের কাছে তুললো, আবারও এক চুমুক দিয়ে বলল, বিজনেস ভালোই চলছে তাহলে দেখছি। এসকে লাক্স তো এখন প্রিমিয়াম মার্কেটে টেন্ট করছে, আর এক্সে কোর তো রাস্তায় বের হলেই লোগোটা চোখে পড়ে। বিনিয়োগকারীরা খুশি, মার্কেট প্রশান্ত, কিন্তু একটা জায়গা পড়ে আছে এখনো, সেটা হলো লাক্স গ্রুপ। সিরাজ কফির কাপে ছোট্ট করে চুমুক বসা রায়ানের চোখ দুটো চকচক করে উঠলো। সে আবারও বলে, যেখানে ঢোকার অনুমতি কারো নেই এখনো, অথচ তুই যদি চাস সেই জায়গাটাও খুলে যেতে পারে। সিরাজ একদম নিরাবেগ মুখে তাকালো। তোর মতো নোংরা লোকদের দিয়ে দরজা খোলার শখ আমার নেই। তুই যেমনই ভাবিস, কিন্তু মেনে নে ওই জায়গায় অনেক লাগবে। কাউকে একটা গেটওয়ে, একটা কানেকশন, আমি সেটাই অফার দিতে এসেছি। বিনিময়ে সিরাজের কথার মাঝখানে বাধা দিল। বিনিময়ে? রায়ান একটুখানি সামনে ঝুঁকে এলো, চোখে তার কৌশলে তৃপ্তি। বিনিময়ে আমি চাই তোরা কাতার আমার একটা প্রজেক্টে সাপোর্ট দিস। ইনভেস্টমেন্ট নয়, শুধু রেজিগনেশন। তোর কোম্পানির নাম থাকলেই বাকিটা আমি সামলে নেব। সিরাজ এবার চেয়ারে একটু পেছনে হেলান দিল, এক চুমুক কড়া কফি খেয়ে বলল, তুই জানিস আমার কোম্পানির নাম মানে ট্রাস্ট। আমি আমার নাম বিক্রি করি না। আর যেই প্রজেক্ট নিয়ে তুই বলছিস সেটা আমি আগেই রিজেক্ট করেছি। দুর্নীতির গন্ধ ছিল। আমার নাম বিক্রি করার জন্য না। এসকে কোর মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি, নোংরামি করার জিনিস না। রায়ানের হাসি এবার একটু চাপা হয়ে গেল। সে শান্ত গলায় বলল, সব প্রজেক্টেই শুরুতে কালো থাকে ব্রো, মানুষেই রং বদলায়। তুই যদি চাস এটাও সাদা হয়ে যাবে। সিরাজ এবার ঠান্ডা কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, তুই যেটা ভুল বুঝেছিস সেটা হলো আমি রং বদলাই না, আমি বদলে দেই। রায়ান এবার হাসলো না, কণ্ঠটা নিচু আর তীক্ষ্ণ করে বলল, ভেবে নিস তোর বিরুদ্ধে এখনো মুখ খুলি নাই আমি। কেউ চুপ থাকে মানে এই নয় যে সে ভুলে গেছে। সিরাজ এবার উঠে দাঁড়ালো, তার কণ্ঠে গর্জনের ছায়া। তুই যা বলবি সামনে বলবি, পেছনে কামড়ানো কুকুর আমি এক মুহূর্তেই মেরে ফেলি। এই দরজায় দ্বিতীয়বার আর আসবি না। রায়ান উঠে দাঁড়িয়ে হালকা মাথা নুয়ে বলল, বুঝলাম, তবে মনে রাখিস সময়ের একটা নিজস্ব নিয়ম আছে। কেউ দাঁড়িয়ে থাকলে সময় চলতে পারে, কিন্তু কেউ সময়ের বিরুদ্ধে হাঁটতে গেলে সময় তাকে টেনে নামায়। সিরাজ তাকিয়ে রইল নিঃশব্দে। তার আর রায়ান ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে পেছনে ফিরে পড়ল, সাবধানে থাকিস আজকে। শুধু ব্যবসা না, ভালোবাসাও কেউ কেউ ছিনিয়ে নিতে জানে। দরজা বন্ধ হওয়ার শব্দে কেবিন থেকে নেমে এলো আরো ঘন নিস্তব্ধতা। সিরাজ দাঁড়িয়ে রইল, তার চোখে স্থির আগুন। তারপর সে কফির কাপে চুমুক দিয়ে নিচু গলায় নিজেকে বলল, এসবের মধ্যে আমার সুমুকে টানলে তোর জন্য দুনিয়াকে জাহান নামে পরিণত করব আমি। রায়ান চলে গেছে প্রায় 1 ঘন্টা। সিরাজ এখনো কেবিনে একা, মাথা দুহাতে চেপে ধরে বসে আছে। চোয়াল শক্ত, কপালের শিরাগুলো টান টান হয়ে আছে, বুকের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে তার। হঠাৎই চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। একটা কাচের জগ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ঝনঝন শব্দে কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো মার্বেলের মেঝেতে। এক ঝলক টেবিলের উপর থাকা সব কিছুই ফেলে দিল সে, ল্যাপটপ, ফাইল, কফির মগ সব। সাথে সাথে বাইরে থেকে সকলে দৌড়ে এসে দাঁড়ালো কেবিনের দরজায়। সর্বাত চিন্তিত কণ্ঠে বলল, এসকে কি হয়েছে তোর? সিরাজ তাকালো না পর্যন্ত, ঠান্ডা গলায় বলল, সবাইকে বের করে দে, তোরাও চলে যা। আজকেও এখানে থাকবে না, কাউকে দেখতেও চাই না। সিরাজের কণ্ঠ এমন এক গর্জন ছিল যা অন্য কেউ অমান্য করার সাহসও করবে না। মুহূর্তেই পুরো ফ্লোর খালি হয়ে গেল। সারবাজেরা দাঁড়িয়ে রইল। সিরাজ এবার ধীরে ধীরে হাঁটতে লাগলো, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সামনের শহর দেখা যাচ্ছে। এই শহরটা কতটা নীরব জ্বলজ্বলে, অথচ তার ভিতরে যেন এক অদৃশ্য অন্ধকার। সিরাজ গর্জন করে বলল, তোদের সবাইকে যেতে বলেছি আমি। সারবাজরা ভেতরে আসতে নিলে সিরাজ রিমোট চিপে দিয়ে কেবিনের দরজা লক করে দিয়ে বলল, তোরা কি যাবি নাকি আমি অফিসের মধ্যে ভাঙচুর করব?
শারবাজরা কেউ আর দাঁড়িয়ে রইল না, সকলে বেরিয়ে গেল অফিস থেকে। সিরাজ চোখ বন্ধ করলো, তারপর ফোনটা হাতে তুলে একটা নাম্বারের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তার ঠোঁট কেঁপে উঠলো, সে মৃদুস্বরে বলল, হঠাৎ আমার কি হলো জানি না, প্রচণ্ড রাগ হচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমি। আজ আমি বাড়িতে ফিরবো না। আমার কেন জানি মনে হচ্ছে আমার এই রাগ তোমাকে আঘাত করতে আজ আমাকে বাধ্য করতে পারে। ভুল করেও যদি আমি তোমাকে আঘাত করে বসি তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি আমার রক্তে মিশে আছো সুইটহার্ট। তোমাকে আঘাত করা মানে নিজের কলিজা নিজের হাতে ছিঁড়ে বের করে আনা। রাত 11টা বাজে। ডাইনিং টেবিলের পাশে চুপচাপ বসে আছে সোম। তার সামনে রাখা রয়েছে দুটো প্লেট, একটা গরম খিচুড়ি আর একটা রুই মাছ ভাজা। ঘড়ির কাঁটা তাকিয়ে সোম দীর্ঘশ্বাস ফেলে, বলল, খান সাহেব এখনো এলো না। শারবাজ ভাইয়া, আবরাজ ভাইয়াও এখনো ফিরলো না। ঘর ভর্তি নীরবতা। বারান্দা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। পর্দাগুলো একটু একটু নড়ে উঠেছে। সুমুর চোখে হালকা ক্লান্তি, কিন্তু তাতেও লুকিয়ে আছে একরাশ ভালোবাসা। তার হাতে ফোনে বারবার চোখে পড়ে শেষবার সিন হয়েছে সন্ধ্যা 7:45। সেই থেকে আর না কোনো মেসেজ, আর না কোনো কল। ভেতরে ভেতরে কেমন একটা অজানা ভয় চেপে বসেছে সুমুর বুকে। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ। সুমুর বুকের ভেতরটা হঠাৎই করে ঝড় উঠে। সে ছুটতে যায় গেটের দিকে, চোখে শুধু একটাই প্রত্যাশা, খান সাহেব। কিন্তু গেট পেরিয়ে ভেতরে ঢুকে শারবাজ আর আরবাজ। গাড়ি থেকে নেমে দুজনের মুখ গম্ভীর, চোখে অস্বস্তি ছায়া। সুমু থমকে দাঁড়ায়, দৃষ্টি ছলছল করে উঠছে তার। সে কাপা গলায় বলে, খান সাহেব কোথায় ভাইয়া? উনি আসেনি? হঠাৎ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসকে অফিসে সুমো, জানি না হঠাৎ কি। আরবাজ হঠাৎ চোখের ইশারায় থামিয়ে দেয় শারবাজকে। সুমু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, হঠাৎ? শারবাজ একবার আরবাজের দিকে তাকায়, তারপর জোর করে হেসে বলে, আসলে অফিসে একটু কাজ আছে, এসকে সেটা শেষ করেই ফিরবে। তুমি ঘুমিয়ে পড়ো সুমো, ওর হয়তো ফিরতে লেট হবে। আপনারা ওনাকে রেখে চলে এলেন? আরবাজ আলতো হেসে বলল, আমরা থাকতে চেয়েছিলাম সমু, কিন্তু তুমি তো জানো এসকে কেমন। ও আমাদের কিছুতেই অফিসে থাকতে দিল না। সুমু চুপচাপ দাঁড়িয়ে থাকে, হাওয়ায় তার চুল উঠছে। সুমুর চোখে অজানা ভয়। সে আর দাঁড়িয়ে রইল না, আস্তে আস্তে ঘরে চলে আসলো। ঘর জুড়ে নিস্তব্ধতা, কিন্তু তার মনটা অশান্ত। সুমু ধীরে ধীরে গিয়ে বেলকনি দরজাটা খুলে দাঁড়ায়। হিমেল বাতাস চুল উড়িয়ে দেয় তার। দূর রাস্তার শেষ প্রান্তটা দেখতে দেখতে মনে মনে ফিসফিস করে বলে, আপনি কোথায় খান সাহেব? বেলকনিতে দাঁড়িয়ে সোম চোখ তুলে আকাশের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে তার ডান হাতটা পেটের উপর রাখে, নরম করে ছুঁয়ে থাকে নিজের শরীরের ভেতর সদ্য বেড়ে উঠতে থাকা নতুন জীবনের অস্তিত্বকে। অন্য হাতে ধরে থাকা প্রেগন্যান্সির কিটটায় চোখে পড়ে তার হালকা গোলাপি দুটো লাইন। ফর্সা আঙ্গুলের ভেতরে ছোট্ট প্লাস্টিকের টুকরোটা যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখের উত্তর। সোমু আলতো করে হাসে, একটা নিঃশব্দ ভালোবাসার তার ঠোঁটের কোণে খেলে যায়। তারপর নিচু হয়ে পেটের কাছাকাছি মুখ নিয়ে ফিসফিস করে বলে, জানো আম্মা, তোমার পাপা খুব রাগী, সারাক্ষণ মুখ গোমরা করে রাখে। কিন্তু তোমার নানু বলতো, যার মনটা সবচেয়ে নরম সেই রাগ বেশি করে। আর আমি তো জানি আমার খান সাহেবের মনটা তুলোর মতো। তোমার পাপা আমার কথা ভাবলে নরম হয়ে যায়। সারা জীবন তাকে ভয় পেয়েছি, আবার তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করি। আর এখন তুমি আসবে। তোমার পাপা বাচ্চাদের খুব ভালোবাসে। তোমার পাপা যদি তোমার আসার কথা জানতে পারে তাহলে দেখো সে কি কি করে। সুমুর গলা কেঁপে ওঠে, তার কণ্ঠে ভালোবাসা, ভয়, আনন্দ আর অপেক্ষার মিশ্র আবেগ। সে আবারও বলে, আমি জানি না তুমি মেয়ে না ছেলে হবে, কিন্তু একটা কথা বলি, তুমি তোমার পাপার মতো চোখ পাবে, গভীর রাগী কিন্তু মায়ায় ভরা একজোড়া চোখ। সুমু বসে পড়ে বেলকনিতে রাখা চেয়ারে। মেঘে ঢাকা চাঁদের হালকা আলো তার চুলে পড়ে, যেন মোমের মতো নরম একটা আভা ছড়িয়ে দেয়। সুমু কোলের উপর রেখে প্রেগন্যান্সি কিটটা সে হালকা কাপা গলায় বলে, জানো আমি অনেক ভয় পাই। এই নতুন জীবনের কথা ভাবলে বুকের ভেতরটা কেমন টন টন করে ওঠে। আমি কি পারবো আম্মা? আমার যে ভয় করে। সুমু মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে। খান সাহেব তো জানি না তার হৃদয়ের মধ্যে কতটা কোমলতা লুকানো আছে। সুমুর চোখে পানি চলে আসে, সে পেটের দিকে তাকে আবার বলে, তোমাকে যখন তোমার পাপা কোলে তুলে নেবে
তখন ওর মুখটা শক্ত হয়ে থাকবে, কিন্তু কিন্তু হাত কাঁপবে, চোখের কোণে একটু জল জমবে, আর সে আমাকে বলবে, এত ছোট? আমার ছেলে বা মেয়ে এত ছোট? সুমু হেসে উঠে আবার বলল, একদিন তুমি বড় হবে, একদিন তুমি বড় হবে, আমি তোমাকে শেখাবো কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে রাগী মুখের মধ্যে কোমলতা খুঁজে নিতে হয়, যেমন আমি খুঁজে নিই আমার খান সাহেবের মধ্যে। সুমুর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালের কিনারায়। আমি খুব একা অনুভব করছি আজ। খান সাহেব পাশে থাকলে হয়তো ভয়টা লাগতো না, তবে তুমি আছো আজ আমার ভেতর। তুমি তো এখন থেকে তোমার মাম্মার সাহস, তাই না? সুমু ধীরে ধীরে হাতটা আবার পেটের উপর রাখে, চোখ দুটো জলে টলমল করছে তার। নিঃশব্দে হেসে উঠে সে, তারপর একটানা বলে যেতেই থাকে যেন তার শিশুটাও শুনতে পাচ্ছে। তুমি জানো মাম্মা, তুমি মাত্র 2 মাস ধরে আমার সঙ্গে আছো। তুমি তো এখনো তৈরি হওনি, কথা বলতে পারো না, চোখ খুলতে পারো না, হাসতেও পারো না, তবু আমি বুঝি তুমি আছো। আমি টের পাচ্ছি তোমার নিঃশব্দ উপস্থিতি। সুমু এক হাত দিয়ে চোখ মুছে নেয়, অন্য হাতটা মুঠো করে বুকের কাছে রেখে বলে, তোমার মাম্মা মানে আমি এই খবরটা জেনেছি মাত্র কয়েক ঘন্টা আগে, কিন্তু বিশ্বাস করো এই অল্প কয়েক ঘন্টার মধ্যেই তুমি আমার জীবনের সব কিছুকে ছাপিয়ে গেছো। তুমি হয়ে গেছো আমার আরেকটা জীবন, একটা আলাদা নিঃশ্বাস, একটা আলাদা সত্তা, যে সত্তা আমার আর আমার খান সাহেবের ভালোবাসা থেকে সৃষ্টি। তোমার পাপা আমার খান সাহেব, তিনি হচ্ছেন আমার দুনিয়া। আমি চোখ বন্ধ করলে ওনার মুখটা দেখি, কিন্তু তুমি তো চোখ বন্ধ না করলেও আমার ভেতরেই আছো। তুমি আমার দেহে, রক্তে, নিঃশ্বাসে মিশে আছো। তোমার পাপা যখন জানতে পারবে, তখন ওনার চোখের প্রথম চমকটা আমি দেখতে চাই, ওনার খুশিটা আমি দেখতে চাই। সুমু ফোনটা নিয়ে শেহরাজকে টেক্সট করে, আমি অসুস্থ খান সাহেব, প্লিজ তাড়াতাড়ি বাসায় ফিরুন, আপনাকে কিছু বলতে চাই আমি। টেক্সটটা পাঠিয়ে সুমু হঠাৎই চুপ করে যায়। তার বুকের ভেতরে একটা স্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলে। তার মনে হয় যেন সত্যি ছোট কোনো প্রাণ তার অস্তিত্ব জানান দিচ্ছে। রাত 1:45, অঝরে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাজ পড়ছে, ঠিক যেন সময় খান মেনশনের গেট দিয়ে ঝুঁকে। একটি কালো রোলেক্স রয়েস বোট টেল হেডলাইট নিভে যায়, কিন্তু গাড়ির ইঞ্জিনের গভীর গর্জন যেন জানিয়ে দেয় গাড়ির মালিক ঠিক কতটা অস্থির। গাড়ি থেকে নেমে দাঁড়ায় শেহরাজ, সাদা শার্ট, হাতা গোটানো, টাই টানা হয়নি, চোখ লাল, কপালে ভাঁজ, চোয়াল শক্ত হয়ে আছে। সে যেন আগুন ফুসতে থাকা আগ্নেয়গিরি। দারোয়ান দূর থেকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু সে নিজেই চোখ নামিয়ে নেয়। শেহরাজের চেহারা এমন অস্থিরতা দেখে বৃষ্টিতে ভিজে শেহরাজ বাড়ির ভিতরে ঢুকে শেহরাজ চুপচাপ উঠে আসে 2য় তলায়। রুমের দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে সে। ঠিক তখনই সুমুর ঘুম ভাঙে। সে বেলকুনিতে রাখা চেয়ারই ঘুমিয়ে পড়েছিল। সুমুর ডান হাতটা এখনো পেটের উপর রাখা, চোখের কোণে শুকনো অশ্রু। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সুমুর চোখে ঘুমের চাপ, কিন্তু মুখে খুশির ঝলক। সুমু রুমে আসে। বাহিরে বিদ্যুতের আলোয় শেহরাজের মুখটা চোখে পড়তে সুমু কিছুটা অবাক হয়। সুমু ধীরে ধীরে বলে, খান সাহেব কখন এলেন? এত লেট করলেন কেন? খেয়েছেন আপনি? আপনি জানেন আমি আপনাকে কিছু একটা বলার জন্য। শেহরাজ গর্জে উঠে, না, এখন কিছু শুনতে চাই না আমি, বিরক্ত করো না। সুমু থেমে যায়, পেটে হাত রাখে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। হাতে তখনও সেই প্রেগন্যান্সি কিটটা মুঠোয় ধরে আবার সে বলে, আপনি শুধু একটু দেখুন তো। শেহরাজ তখন এক ঝটকায় টেবিলের উপর রাখা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। তুমি এখন এসব নাটক নিয়ে এসেছো আমার সামনে? আমি আগে থেকেই ক্লান্ত, মাথা ধরেছে, আর তুমি শুধু নিজের কথা ভাবছো। প্লিজ বেরিয়ে যাও। সুমু ভয় পিছিয়ে যায়, আমতা আমতা করে বলে, খান সাহেব কি হয়েছে আপনার? শেহরাজ পাগলের মতো আচরণ করে। হঠাৎই সে পাশের শেলফে ধাক্কা মেরে ভেতরের কাচের জিনিসপত্র পড়ে যায় ভেঙে। একটা ভাঙা কাচের টুকরো ছিটকে গিয়ে পড়ে সুমুর পায়ের কাছে। সুমু পিছাতে গিয়ে হঠাৎটাই পাটা পিছলেই পড়ে যায়। এক টুকরো কাচ ঢুকে যায় সুমুর হাতে, ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে। প্রেগন্যান্সি কিটটা ছিটকে পড়ে যায় মেঝেতে। শেহরাজ দাঁড়িয়ে দেখে। সে মরিয়া হয়ে সুমু বলে এগিয়ে আসতে গেলে আবারও তার মাথার যন্ত্রণায় টনটন করে উঠে। শেহরাজ আর এগোয় না, মাথা দুহাত দিয়ে চেপে ধরে
মেঝের উপর বসে পড়ে। সিরাজ মাথার যন্ত্রণায় গগন ফাটে চিৎকার করে ওঠে। সিরাজের চিৎকারের সাথে তাল মিলিয়ে আকাশটাও যেন চিৎকার করে কেঁদে ওঠে। সুমু কাঁপতে কাঁপতেই বলে, খান সাহেব। সিরাজ ঠান্ডা কণ্ঠে বলে, তোমাকে সহ্য হচ্ছে না আমার, প্লিজ চলে যাও, রিকোয়েস্ট করছি সুমু, আপাতত যাও, আমি নিতে পারছি না কাউকে, খারাপ কিছু করে ফেলার আগে চলে যাও প্লিজ। আপনার কি হয়েছে? কি সব বলছেন আপনি?